এক গ্রামে ভানু নামে এক হতদরিদ্র কুমোর বাস করত, কিন্তু ঠিকঠাক কাজ না পারায় সে ভালো উপার্জন করতে পারত না। নতুন কোনো কাজের আশায় একদিন সে এক দূরের রাজ্যে গেল। নগরে পা রাখতেই রাজভবনের দুই সৈনিক এসে ভানুকে বলল, আপনাকে এক্ষুনি আমাদের সাথে রাজদরবারে যেতে হবে, চলুন। কিন্তু আমি কি করেছি? কেন আমাকে নিয়ে যাচ্ছেন? তা আপনি সেখানে গেলেই জানতে পারবেন, চলুন। ভানু সৈনিকদের সঙ্গে রাজদরবারে উপস্থিত হলো। ভানুকে দেখেই মহামন্ত্রী বলল, আসুন মহারাজ, আমরা আপনারই অপেক্ষা করছিলাম। এ কি বলছেন? কে আপনাদের মহারাজ? আমার নাম ভানু। আমাদের মহারাজ কিছুদিন আগেই গত হয়েছেন। ওনার কোনো উত্তরাধিকারী নেই, তাই রাজ্যের নিয়ম অনুসারে প্রথম যে ব্যক্তি এই নগরে প্রবেশ করবে সেই হবে আমাদের নতুন মহারাজ। আর সেই ব্যক্তির অপেক্ষায় আমরা ছিলাম। আর আজ আপনি এই নগরে প্রবেশ করেছেন, তাই আজ থেকে আপনিই আমাদের মহারাজ ভানু সিংহ। আ- আ- আমি 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 রাজা, মহারাজা ভানু সিংহ। এখন চলুন, আপনাকে বস্ত্র ও অলংকার দিয়ে সুসজ্জিত করি। এরপর আপনি রাজসিংহাসনে বসবেন, আর এরপর হবে রাজভোজ। রাজভবনের রাজসিক বস্তু, ভোজন আর বিলাসিতায় কিছুদিন এভাবেই কেটে গেল ভানুর। কিছুদিন পর মহারাজ, আপনি এসেছেন বেশ কিছুদিন হয়েছে। রাজ্যের প্রায় সবকিছুই আমি আপনাকে বোঝানোর চেষ্টা করেছি। এবার কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আপনাকে নিতে হবে, আর আপনি অনুমতি দিলেই আমি সেসব কাজ করতে পারবো। আরে দাঁড়ান, মাত্র তো কিছুদিন হলো আমি এসেছি। ভালো করে আগে রাজত্ব ভোগ করতে দিন। কিসের এত তাড়া? আমি তো আছি। কি এমন জরুরি কাজ বলুন দেখি? রাজকোষ থেকে প্রজাদের কিছু দান দক্ষিণা করা দরকার। গত বছর থেকে এবছর ফসল কম হয়েছে, তাই প্রজাদের কিছু রাজকরও মাফ করতে হবে। এসব কি বলছেন? রাজকোষ থেকে দান দক্ষিণা করতে থাকলে তো এক সময় রাজকোষ ফাঁকা হয়ে যাবে। আর রাজার কাজ রাজকোষের ধন বৃদ্ধি করা, তা দান করা নয়। আপনি বরং প্রজাদের উপর রাজকর বৃদ্ধি করে দিন। এ কি বলছেন মহারাজ? এমনিতেই তো প্রজারা দুর্ভিক্ষে আছে। তাদের দান দিয়ে সাহায্য করার পরিবর্তে আপনি উল্টো তাদের কাছ থেকে আরো আদায় করতে চাচ্ছেন। তাছাড়া রাজকোষের সম্পদ তো বিপদের সময় প্রজাদের জন্যই। গত বছর ফসল কম হওয়ায় মহারাজ রাজকর লাঘব করেছিলেন, আর এবছর তো ফসল আরো কম হয়েছে। কি করে দেবে তারা এত কর? আপনি হয়তো ভুলে যাচ্ছেন মহারাজ আমি। তাই আমার সিদ্ধান্তে প্রশ্ন না করে যা বলেছি তাই করুন। আমার আদেশ মান্য করাই আপনার কাজ। মন্ত্রী আর কিছু না বলে প্রস্থান করলো। ভানু মনে মনে ভাবতে লাগলো, আমি যদি রাজা হয়ে কোনো রাজ্য জয় করতে না পারি, তাহলে প্রজার কাছে আমার কি মূল্য থাকবে? আমাকে এমন কিছু করে দেখাতে হবে যেন প্রজারা আমার জয় জয়কার করে। সে মন্ত্রীকে ডেকে বলল, মন্ত্রীমশাই, আমাদের নিকটবর্তী এমন কি কোনো ছোট রাজ্য আছে যাদের সৈন্যবল আমাদের থেকে কম? হ্যাঁ মহারাজ, আমাদের পাশের রাজ্য অচিনপুর খুবই ছোট রাজ্য, তবে সেখানকার রাজা অজয় সিং খুবই চতুর। আগের মহারাজ প্রায় বিষয়ে ওনার পরামর্শ নিতেন। বেশ, তবে সেখানে আক্রমণের প্রস্তুতি নিন, আর সেই রাজ্য জয় করে সেখানকার রাজাকে বন্দি করে নিয়ে আসুন। মহারাজ, আপনি জানেন না, কিন্তু সেটি আমাদের মিত্র রাজ্য। তাদের সঙ্গে আমাদের সন্ধি রয়েছে। তাহলে শুধু শুধু কেন যুদ্ধ করতে যাব? আপনি আবার আমাকে প্রশ্ন করছেন? আমি যা বলছি আপনি তাই করুন। আপনি ও সেনাপতি সেই রাজ্য জয় করুন। এত ছোটখাটো যুদ্ধের জন্য রাজার যাওয়ার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে মহারাজ। অচিনপুর রাজ্যে পৌঁছে মন্ত্রী সরাসরি মহারাজ অজয় সিংয়ের সামনে উপস্থিত হলো, যে ছিল অত্যন্ত বুদ্ধিমান, বিচক্ষণ ও দূরদর্শী। মহারাজ, আপনার সঙ্গে যুদ্ধে জড়াতে চাই না, তাই অনুরোধ করছি আপনি নিজে থেকে আত্মসমর্পণ করুন। কারণ যুদ্ধ হলে আমাদের জয় নিশ্চিত, আর শুধু শুধু আপনার সৈন্যবল ক্ষতিগ্রস্ত হবে। কিন্তু হঠাৎ এমন কি হলো সন্ধি ভেঙে আপনাদের যুদ্ধ করতে হচ্ছে? কেনই বা আক্রমণ করেছেন? মন্ত্রী রাজা অজয় সিংকে সমস্ত ঘটনা খুলে বলল। আমরা বাধ্য হয়ে নতুন রাজার আদেশ পালন করছি। উনি আসার পর থেকেই একের পর এক অন্যায় করে যাচ্ছেন। প্রজারা উনার ওপর ক্ষুব্ধ। আমরা এসব অন্যায়ের অংশীদার হতে চাই না, তাই পদত্যাগ করব বলে ভাবছি। এটা উচিত হবে না, কারণ আপনাদের মতো প্রজাপরায়ণ মন্ত্রীরা পদত্যাগ করলে মহারাজ সেই স্থান নতুনদের দিয়ে পূর্ণ করবে, আর তারা তাই শুনবে যা রাজা বলবে। এতে করে অবস্থার আরও অবনতি ঘটবে। তাই আপনাদেরকে পদে বহাল থেকেই সব ঠিক করতে হবে। ঠিক আছে, আমি আত্মসমর্পণ করছি। আপনাদের মহারাজের কাছে আমাকে নিয়ে চলুন। রাজা অজয় সিংকে সাথে নিয়ে মন্ত্রী ভানুর সামনে উপস্থিত হলো। রাজা হবার পর এটাই আমার প্রথম বিজয়। আপনি সত্যিকারের রাজা, তাই আপনাকে আমি মহামন্ত্রী করে সব সময় নিজের কাছেই রাখতে চাই। ঠিক আছে, আমি প্রস্তুত। রাজ্য জয় তো করেছেন,
এবার কোনো রাজকন্যাকে আপনার বিয়ে করতে হবে। মহারাজের পাশে তো মহারানীও অত্যাবশ্যক। সত্যিই তো, আপনি একদম ঠিক বলেছেন। এতদিন পর্যন্ত আমাকে কেউ এমন পরামর্শ দেয়নি। আসার পর থেকে শুধু রাজ্যের সমস্যা আর অভিযোগ শুনেছি, কিন্তু আমার সুখভোগের কথা কেউ ভাবেনি। আপনি এই রাজ্যের রাজার প্রকৃত শুভচিন্তক। মহারাজ, চন্দ্রপুরের রাজকন্যা চন্দ্রবতী অত্যন্ত সুন্দরী। সেই রাজ্যটিও বেশ বড়। যদি আপনি তাকে বিয়ে করেন তবে একই সাথে সেই রাজ্যের অধিকারও পেয়ে যাবেন। এতে আপনার শক্তিরও বৃদ্ধি ঘটবে। উত্তম প্রস্তাব। এই জন্যই তো আপনার মতো সত্যিকারের রাজাকে আমি কাছে রাখতে চেয়েছি, যেন এরকম লাভজনক পরামর্শ পেতে পারি। আপনি কালই সেখানে গিয়ে রাজকন্যাকে আমার জন্য নিয়ে আসুন। কিন্তু এটা তো কোনো রাজ্য নয় যে অন্য কেউ আপনার জন্য জয় করে আনবে। আপনি নিজে যদি রাজকন্যাকে জয় করে না আনেন তাহলে তো আপনার মান ক্ষুণ্ণ হবে। আমি জন্মগত রাজা নই, তাই রাজার মতো কোনো গুণ বা দক্ষতা আমার নেই। আর এসব কিছু না থাকায় যদি রাজকন্যা আমাকে বিয়ে করতে রাজি না হয়, তাই আমি আপনাকে পাঠাচ্ছি। রাজকন্যাকে জয় করে এখানে নিয়ে আসুন। যা কিছু প্রয়োজন আপনি করুন, আর তাকে এখানে নিয়ে আসুন। ঠিক আছে মহারাজ। কথা মতো পরদিন অজয় সিং মন্ত্রীকে সাথে নিয়ে চন্দ্রপুরের উদ্দেশ্যে রওনা হলো। নগরে প্রবেশের পর দ্বারপাল তাদের আসার কারণ জানতে চাইলে তারা বলল, আমরা রাজকন্যার সাথে দেখা করতে চাই। ভালো হবে যদি আপনারা এখান থেকেই ফিরে যান, নয়তো আর কখনোই ফিরতে পারবেন না। কি বলছো এসব? তুমি আমাদের চেনো না, তাই ভুলভাল বলছো। ঠিক আছে, যেমন ইচ্ছা আপনাদের। এরপরে তারা রাজভবনে প্রবেশ করলো আর রাজকন্যার সামনে উপস্থিত হলো। রাজকন্যার ব্যাপারে যেমনটা শুনেছিলাম, উনি তো তার থেকেও বেশি সুন্দর। আপনারা কি আমাকে শুধু দেখতেই এসেছেন, নাকি বিবাহের উদ্দেশ্য আছে? হ্যাঁ, আমরা বিবাহের উদ্দেশ্যেই এসেছি। ঠিক আছে, আপনাদের আমার কিছু ধাঁধার সমাধান করতে হবে। যদি সঠিক সমাধান করতে পারেন তাহলে আমি বিবাহে রাজি, কিন্তু যদি ভুল হয় তাহলে আজীবনের জন্য আপনাদের আমার দাস হয়ে বন্দি থাকতে হবে। বাইরে দেখুন, এসব হাঁস, গরু, ঘোড়া, হরিণ, পাখি, খরগোশ, সিংহ, কুমির, এরা সকলেই এখানে বিবাহের উদ্দেশ্যেই এসেছিল, কিন্তু সঠিক উত্তর দিতে ব্যর্থ হওয়ায় এদের এমন পরিণতি হয়েছে। তাই ভেবে নিন, পরে বলবেন না যে আমি সুযোগ দিইনি ফিরে যাওয়ার। এসব শুনে মন্ত্রী অজয় সিংকে বলল, এখন বুঝতে পেরেছি কেন দ্বারপাল আমাদের ফিরে যেতে বলেছিল। এ কোনো সাধারণ রাজকন্যা নয়, নিশ্চয়ই সেই কোনো মায়াবিনী। তাই যেই এখানে এসেছে ধাঁধায় আটকে গেছে। তবে আমরা সব জেনে বুঝে এই ঝুঁকি নিতে পারি না। বুদ্ধিমানের কাজ হবে এটাই, আমরা এখান থেকে ফিরে যাই। আমি কখনোই বিপদ দেখে ভয়ে ফিরে যেতে পারি না। পিছপা হওয়া একজন রাজার জন্য অসম্মানের। আপনিও আগের রাজাদের মতোই এই মায়াবিনীর জালে ভেসে যাচ্ছেন। না, আমি ওনার রূপে মোহিত হয়ে নই, বরং নিজের রাজার সত্তা রক্ষার্থেই এই ঝুঁকি নিচ্ছি। ঠিক আছে, বলুন আপনার ধাঁধা, আমি প্রস্তুত। তবে শুনুন আমার প্রথম ধাঁধা। আমি প্রতিদিন তোমার সাথে চলি, কিন্তু কেউ আমাকে ছুতে পারে না। আমি কখনো ঘুমাই না, থামিও না। বলো আমি কে? এর উত্তর হলো সময়, যাকে ছোঁয়া যায় না, যে কখনো থামে না আর ঘুমায়ও না। সঠিক। এবার শোনো আমার দ্বিতীয় ধাঁধা। একটা সমুদ্র যা পুরো দুনিয়াকে, এমনকি হিমালয় পর্বতকেও ডুবিয়ে দেয়, কিন্তু এমন কি জিনিস যার না তো মুখ আছে আর না হাত, তবুও একবারেই সেই সমুদ্রকে গিলে ফেলে? বলো সেই সমুদ্র কে, আর কে তাকে গিলে ফেলে? ভোরের শিশির হলো সেই সমুদ্র। সকালবেলা পুরো দুনিয়া ভোরের শিশিরে ভিজে থাকে। আর সূর্য হলো সেই জিনিস যার না তো মুখ আছে, না আছে হাত, তবুও সে ভোরের শিশিরকে গিলে ফেলে। রাজকন্যা মনে মনে ভাবল, এভাবেই যদি ইনি আমার সকল ধাঁধার সঠিক সমাধান করতে থাকেন তাহলে তো আমার এনাকেই বিয়ে করতে হবে। কঠিন থেকে কঠিন ধাঁধারও সঠিক সমাধান করতে ইনি সক্ষম। এর মানে ইনি সেই যোগ্য ব্যক্তি যার জন্য এতদিন যাবৎ আমি এতজনের পরীক্ষা নিয়েছি। একদম ঠিক। এবার আমার সর্বশেষ ধাঁধা। একটা বড় গাছ আছে যা পুরো জগৎ জুড়ে আছে, যার একদিকের পাতা সাদা এবং অন্য দিকের পাতা কালো। সেই গাছ পুরো বছরে একবারই মরে যায় এবং সাথে সাথে আবার জীবিত হয়ে যায়। বলো সেই গাছ কে? ওই গাছ হলো এক বর্ষ, যার একদিকের পাতা সাদা অর্থাৎ দিন, আর অন্য দিকের পাতা কালো অর্থাৎ রাত। গাছের মরে যাওয়া অর্থাৎ বছরের শেষ,
আর জীবিত হওয়া, অর্থাৎ নতুন বছরের প্রথম দিন। আপনার বুদ্ধিমত্তার যতই প্রশংসা করা যাক কম হবে। আপনাকে অনেক অভিনন্দন। আমার শুধুমাত্র একটাই ইচ্ছে ছিল, একজন বুদ্ধিমান ব্যক্তিকে বিয়ে করা, কেননা এতে জীবন সহজ হয়ে যায়। আপনি আমার সবগুলো ধাঁধার সঠিক সমাধান দিয়ে আমাকে জয় করে নিয়েছেন। এবার আমার অপেক্ষাও শেষ হলো। আমি সেই কাঙ্ক্ষিত ব্যক্তিকে পেয়ে গেছি। আমি আপনাকে বিয়ে করতে প্রস্তুত। কিন্তু আপনাকে আমি নই, আমার মহারাজ বিবাহ করবেন। আমি শুধুমাত্র ওনার প্রতিনিধি হয়ে এখানে এসেছি। অসম্ভব। আমার শর্তানুযায়ী যে আমার ধাঁধার সমাধান করবে শুধুমাত্র তাকেই আমি বিয়ে করব। আপনি নিজের জীবন বাজি রেখে আমার শর্ত পূরণ করেছেন, তাহলে অন্য কেউ কি করে আমাকে বিয়ে করতে পারে? আর তাছাড়া আপনাকে যে কেউ বিয়ে করতে ভয়ই পাবে, কেননা এতগুলো নির্দোষ রাজা আর রাজপুত্রদের আপনি এভাবে জন্তু বানিয়ে রেখেছেন। নিজের নির্দয় আর নিষ্ঠুর মনের পরিচয় দিয়েছেন। ঠিক আছে, যদি এটাই কারণ হয় তাহলে আমি এক্ষুনি সবাইকে মুক্ত করে দিচ্ছি। এই বলে রাজকন্যা একটি মুক্তা বের করলো আর তাকে আদেশ দিল, এদের সবাইকে আবার আগের মতো করে দাও। সবাই আবার নিজের রূপ ফিরে পেল। ঠিক আছে, আমি আপনাকে বিয়ে করব। বিয়ের পর অজয় সিং রাজকন্যা চন্দ্রাবতীকে সাথে নিয়ে ভানুর সামনে উপস্থিত হলো। ঠক, প্রতারক, বিশ্বাসঘাতক! আমি আপনাকে পরাজিত করার পরেও বন্দিনা বানিয়ে নিজের মহামন্ত্রী পদ দিলাম, আর আপনি কিনা আমার জন্য নির্বাচিত রাজকন্যাকে বিয়ে করে ফেললেন। এর জন্য আমি আপনাকে কঠোর শাস্তি দেব। রাজকন্যা চন্দ্রাবতীর সাথে বিয়ের পর আমি এখন চন্দ্রপুরের রাজা, আপনার থেকে বড় রাজ্যের রাজা। সমস্ত সৈনিক দলকে নিয়ে এখানে উপস্থিত হয়েছি। মন্ত্রী, আপনি অবিলম্বে আমাদের সৈনিকদের প্রস্তুত করুন। অজয় সিংকে আমাদের রাজ্যের শক্তি দেখিয়ে দিন। ক্ষমা করুন, চন্দ্রপুরের সৈন্যবল আমাদের থেকে অনেক বেশি, তাই যুদ্ধ হলে আমাদের পরাজয় নিশ্চিত। এক্ষেত্রে আমাদের আত্মসমর্পণ করাই শ্রেয়। মন্ত্রী, এসব কি বলছেন আপনি? আর অজয় সিং, আপনি এমনটা কেন করলেন? আপনার কি মনে হয় আমি পরাজয় স্বীকার করে আপনার মহামন্ত্রী হওয়ার জন্য এখানে এসেছিলাম? মন্ত্রীর কাছ থেকে আপনার সব কর্মকাণ্ড শোনার পর আমি তখনই ঠিক করেছিলাম এই রাজ্যের প্রজাদেরকে আপনার অত্যাচারের হাত থেকে রক্ষা করব। আর সেই জন্যই আপনাকে রাজকন্যার ব্যাপারে বলেছিলাম, কেননা আমি রাজকন্যার শর্তের ব্যাপারে জানতাম। আর এটাও বুঝতে পেরেছিলাম যে আপনি আমাকেই সেখানে পাঠাবেন। আমার বিশ্বাস ছিল নিজের বুদ্ধিমত্তা দিয়ে আমি অবশ্যই তার শর্ত পূরণ করতে পারবো, আর এভাবে আমি চন্দ্রপুরের রাজা হতে পারবো। তবেই আপনাকে আমি পরাস্ত করতে পারবো। আপনাকে রাজা হিসেবে স্বীকার করতে আমরা প্রস্তুত এবং বেশ আনন্দিত। কোনো রকম নিয়ম ভঙ্গ না করে যথাযথ উপায়ে আপনি রাজা হচ্ছেন। এবার বলুন, আপনি নিজের প্রাণ ভিক্ষা চান নাকি আজীবনের জন্য বন্দী হয়ে থাকতে চান? আমাকে ক্ষমা করে দিন, আমি কিছু চাই না, শুধুমাত্র এখান থেকে যাওয়ার অনুমতি দিন। ভানু নিজের প্রাণ বাঁচিয়ে সেখান থেকে পালালো, আর মহারাজ অজয় সিং একই সঙ্গে 3টি রাজ্যের রাজা হয়ে যথাযথভাবে রাজকার্য পরিচালনা করতে লাগলো।